কোনো খাদ নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। This is an undivided love and affection. This love is from deepest core of our heart. We will die, but we want to see a generation next coming. We will lose our heart, but we want to see a generation vibrant is coming ahead. We will die down, but we want to see that vibrant leaders are coming to lead the nation. সেটা কোথা থেকে আসে? কই পাবো সেই? কারা এই স্বপ্নের বাংলাদেশ গঠন করবে সেই মানুষ? Where are the people who can change the nation? Where are the generation who can dream far and farther? That is what is the crisis of the nation. People talk, but people do not do. অনেক কথা বলে, কিন্তু মানুষ কাছে অনেক স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রম করে। অনেক কথা চলছুই, কিন্তু দায়িত্ব পালন করে। অনেক চিন্তা করে, কিন্তু হার্ডের প্রশ্ন করতে পারে। অনেক সমস্যা থাকে, কিন্তু সলভ করতে পারে। These are the crisis of Bangladesh. দেখবা, সামনে মাইক দিয়ে দিবা, কথা বলার সুযোগ দিবা, কথা বলতে কেউ কারো পিছনে যাবে না, কিন্তু যে দায়িত্বে ক্যাটাগরিতে বসাই দিবা, এরপরে দেখবা সমাধানটা সমস্যাটা তার সমাধান করতে পারছে না। সে ফর এক্সাম্পল ঢাকা শহরের ট্রাফিক জ্যাম, who will solve it? Everybody say this is a problem. Everybody admits this is one of the national crises, but nobody will solve it. যদি তুমি সলভ করতে না পারো, তাহলে তোমাকে মানুষ কেন নেতা মনে করবে? আমি মনে করি আগামী দিনে ফয়সাল ভাই যে কথা বলেছেন, আগামী দিনে তাদেরকেই মানুষ নেতা মানবে যারা মানুষের সমস্যার সমাধান করতে পারবে। যারা সমাধান করতে পারবে না, শুধু বক্তৃতার ফুল ছুড়ে দিবে, তাদের কথা মানুষ শুনবে, পিছনে গিয়ে তাদেরকে নিয়ে চিৎকারি মারবে। So time has come to prove your excellence. এখন ছাত্র শিবিরের এই যে আয়োজনগুলো, এগুলোকে we admire the reason behind, because this is the seed of everything. আমার তো মনে হয় তোমাদের মধ্য থেকে এখানে যদি 1000 লোক থেকে থাকো, আজ থেকে 20 বছর পরে এরকম লোক যদি এখানে লুকিয়ে থাকে, 20 বছর পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবে, এরকম কোন লোক এখানে আছে। যদি পারো তাহলে ধরে নিতে হবে from now on you are preparing yourself. আচ্ছা বলতো দেখি, আজ থেকে 20 বছর পরে যে ডাইমেনশনের কথা ফয়সাল ভাই বলেছে, এইরকম একটা ডাইমেনশনের মধ্যে না থাকে, who is the leader? Can you foresee that after 20 years who will be leading the nation? এরকম মানুষের নাম মাথায় আসে? সব পদকে কার নাম আসে? 5 জন মানুষের নাম আসে? 10 জন মানুষের নাম খুঁজে পাওয়া যায় যে এই 10 জন লোকের মধ্য থেকে একজন লোক after 20 years will run the country. আমার তো মনে হয় আমাদের সামনে এই আগামী 20 বছর পরে দেশ চালানোর স্কেল অফ লিডারশিপ কে হবে, কারা হবে, এটা আমরা এখনো দেখতে পাই না। যেদিন আমরা দেখতে পাবো who will be those glorified personalities, সেদিন আমরা বলতে পারবো yes we are waiting. আচ্ছা দেখো, ন্যাশন হিসেবে আমরা এখনো পিছিয়ে পড়া। আমি বিদেশে গেলে সবার আগে আমার মনে পড়ে আহারে কি করে ফেলতেছে মানুষ, কোথায় দুনিয়াকে নিয়ে যাচ্ছে, আর আমরা এখনো বিবি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। ফতোয়া দেয় কয় 1 তালাক 2 তালাক 3 তালাক না বললে ডিভোর্স হবে না, আর মানুষকে বেশি চাপ নেই। মানুষ কোথায় কি বাড়াই দিতেছে, আর দুনিয়া নিয়ে ব্যস্ত। আমি অবাক হই, বাংলাদেশ নামক রাষ্ট্রটা 56 বছর বয়স হয়েছে, দেখো কি হয়েছে 56 বছর।
72 সালে একটা সংবিধান হয়েছে, 73 সালে বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছে 7ই মার্চ 1973। 7ই এপ্রিল 1973 সালে বাংলাদেশের প্রথম পার্লামেন্ট বসেছে। 73 সালে বাংলাদেশের প্রথম ইমার্জেন্সি জারি করা হয়েছে, জরুরি অবস্থা। দেশের জন্য হয়েছে 71 সালে, 73 সালে আর দেশ চালাতে পারছে না, ইমার্জেন্সি দিয়েছে। 75 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। 75 সালে মিলিটারি কু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 75 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আরেকটা বিপ্লব হয়েছিল, ক্ষমতায় আরোহণ করেছে। 1979 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। 79 সালের পরে 80 সালের একদিন ভোরে চট্টগ্রামে ওনাকে গুলি করে মেরে ফেলেন। 80 সাল থেকে 90 সাল পর্যন্ত এরশাদ ক্ষমতায় ছিল। 90 সালের 6 ডিসেম্বর সকলে জোর করে তাকে ক্ষমতায় থেকে তাড়িয়ে দিয়েছে। 91 থেকে 96 তত্ত্বাবধায়ক নামে একটা সরকারের অধীনে বিশেষকারী একটা নির্বাচন হয়েছে। 96 সালে আবার আন্দোলন হয়েছে, বিএনপি বাধ্য হয়েছে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করা। 96 থেকে 2001 আরেকটা সরকার ক্ষমতায় ছিল। 2001 থেকে 2006 চার দলের জোট ক্ষমতায় ছিল। 7 সালে আবার ইমার্জেন্সি জারি হয়েছে, আবার মিলিটারি ব্যাক শাসন হয়েছে। 7, 8 সালের 29 ডিসেম্বর আবার নির্বাচন হয়েছে। 9, 10 থেকে শুরু করে 24 আগস্ট পর্যন্ত একটা ভিন্ন সিস্টেমে দেশকে পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। 24 আগস্টে আবার একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হয়েছে। 2 বছর গেছে, আরেকটা নির্বাচন হয়েছে, আরেকটা পলিটিক্যাল সরকার এসেছে। এই 3 মিনিটে আমি তোমাদেরকে 56 বছরের ইতিহাসের কথা বলবো। এই 56 বছরের ইতিহাসে বাংলাদেশ এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। 24 ট্রিলিয়ন টাকা আমাদের ঘরে ঋণের বোঝা আছে। 24 ট্রিলিয়ন টাকা, 24 লক্ষ হাজার কোটি টাকা। বাংলাদেশের বাজেট 9,28,36,000 টাকা, কোটি টাকা, কিন্তু ঋণ আছে 24 লক্ষ হাজার কোটি টাকা। এই ঋণের ভাগিদার তুমি, এই ঋণের ভাগিদার আমি, এই ঋণের ভাগিদার নারী পুরুষ। তাহলে দেশ কি হলো? এই দেশে 56 বছরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন ব্যবস্থা কি প্রতিষ্ঠা করা গেল? কি আশা? প্রতি বছর কি করে যে ক্ষমতা আসে সেই ইলেকশন কমিশনের লোক বসায়। এইবার দেখছি গত 2-3 দিন আগে বর্তমান সরকার ইলেকশন কমিশনের একজন এডিশনাল সেক্রেটারি বসেছে। 56 বছরে এই দেশের ডেমোক্রেটিক সিস্টেম আমরা এখনো কোনো নিয়মতান্ত্রিক উপায় প্রতিষ্ঠা করতে পারি নাই। যা হয়েছে উত্থান পতন, যা হয়েছে শক্তি প্রয়োগ, যা হয়েছে কে কাটছে আগে কে কাটছে পরে, যা হয়েছে তার সামাই হলো কতদিন কায়দা করে কত বেশি ক্ষমতায় থাকা। তোমরা একটা ড্রিম মাথায় নিবা, আগামী 50 বছরে বাংলাদেশে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য leaders like you are needed. You come up, you ask yourself, you are prepared? If you are prepared, come up. If you are not prepared, take revenge. Ready yourself, ask yourself, যে আমি 20 বছর পরে এই দেশের দুর্দশা দূর করতে পারবো কিনা। আমি তো অবাক করি, এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত বিষয় আছে, আমরা কান্ট্রিটা এখনো ইম্পোর্ট ওরিয়েন্টেড। ইম্পোর্ট না করে চলে না, কিনে আনতে হয়। আরে 20 কোটি মানুষের দেশ, যখনই কিনে আনতে হয় বিদেশিরা আমাদেরকে ব্যবহার করে একটা মার্কেট হিসেবে। কি মার্কেট? একটা প্রোডাক্ট ডেভেলপ করে
বাংলাদেশে 20 কোটি লোক আছে, সর্বাগ্রে টার্গেট করে ওই 20 কোটি লোকের কাছে যদি সেল করা যায় তাহলে এখানে বিরাট বড় মার্কেট। উই আর ভিকটিম। আমরা যেহেতু প্রডিউস করতে পারি না, নিজেরা বানাইতে পারি না, নিজেরা প্রডিউস করতে, বিমান বানাইতে পারি না, যুদ্ধ বিমান বানাইতে পারি না, অস্ত্র বানাইতে পারি না, কিনে আনতে হয়, চুক্তি করতে হয়, ওই তুরস্কের সঙ্গে চুক্তি, ওই ইসরায়েলের সঙ্গে চুক্তি, ওই দেশের সঙ্গে চুক্তি আনতে হয়। কারণ কি? ইউ ডু নট হ্যাভ ক্যাপাসিটি টু প্রডিউস বাই ইয়োরসেলফ। আমি প্রতিদিন বিডিআর গেটে যাই আর ভিতরে গিয়ে দেখি ফলস কামান বানানো আছে, ফলস কামান বিডিআর গেটে। আর খুব হাসি লাগে, তাই নাকি? দিস কান্ট্রি ক্যানট প্রডিউস উইপন্স। আমরা উইপন পারি না, আমাদের দেশে ড্রোন তৈরি হয় না, যারা ড্রোন তৈরি করে সেই ড্রোন কিনে ব্যবহার করতে হয়। আমার বিবেচনায় তোমাদের মধ্যে সেই লিডারশিপ তৈরি হোক আজ থেকে 20 বছর পর, 15 বছর পর, 20 বছর পর বাংলাদেশে পৃথিবীর বিখ্যাত যন্ত্রপাতি তৈরির ব্যবস্থা করতে হবে। যদি কান্ট্রিকে সাজাতে হয় এইভাবে ফকিরানা স্রোতে বিশ্ব পাওয়ার হওয়া যায় না। খুবই ফকিরানা স্রোত, প্রতিদিন সকালবেলা করে যায় আর আমার খুবই খারাপ লাগে। এই কথা দেখে এক মামলা শুরু হয়, 20 বছরের এক মামলা শেষ হয়। বলতো দেখি, একটা মামলা শুরু হয়েছে আজকে, 20 বছর পরে যদি তার রায় হয়, এই মামলার আর কোনো কার্যকারিতা থাকে? 20 বছর পরে সেটেল করা কি মানে? 20 বছর তো সব শেষ। আমি তোমাদেরকে বলতে চাই, we love this country, this is our country. We love you because you are our dream. You are the ultimate destination of our dream. We have a dream, but we cannot fulfill the dream without your assistance. Without you, I cannot go far and further. Your responsibility, my dreaming line will transfer to your activities. Whatever dream I see, we all together see, must be translated to your activities. Unless and until what we are watching, what we are dreaming, what we are inferring has been transferred to your activities, this dream is fruitless. আমাদের এই চিন্তা ভাবনা যদি তোমাদের মধ্যে ট্রান্সমিটেড না হয়, স্থানান্তরিত না হয়, গ্রথিত না হয়, তাহলে আমাদের এই চিন্তা ভাবনা একটা নিষ্ফল চিন্তা ভাবনায় থেকে যাবে, কোনোদিনই বাস্তবতার নমুনা দেখতে পাবেন না। So my dear brothers and sunlight delegates, I am requesting you, please do not destroy your youth. Most important is to protect and preserve your personality. এই জানো মানুষ কখন নেতা হতে পারে না কেন? তার মধ্যে একটা বড় কারণ, যারা নিজেকে সেভ করতে পারে না তারা শেষ পর্যন্ত নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। Save yourself. How to save yourself? ছাত্র শিবিরকে এই জন্য আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ হয়। একটা মেইন রিজন, এরা এইরকম টকবগে যুবকদের যৌবনকে প্রটেক্ট করার জন্য দিনে রাতে যে প্রচেষ্টা চালায়, এই প্রচেষ্টা বাংলাদেশে আর কোন ছাত্র সংগঠনকে করতে দেখা যায় না। They are trying to posterity. বলতো, যা কিছু করতে চাই যৌবন শক্তি দিয়ে, যা কিছু করতে চাই জীবনের শক্তি দরকার, জীবনের সম্ভাবনা দরকার, জীবনের ক্রিয়েটিভিটি দরকার, জীবনকে নতুন করে ভাবতে পারা দরকার। একটা যুবক যার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি বিরাজমান থাকে, সেই যুবক শেষ পর্যন্ত দিয়াশলাইয়ের বাউলের মতো জেগে উঠতে পারে না। সেই যুবক জেগে উঠতে পারে যার কাছে দিয়াশলাইয়ের বাউলের মতো এমন মান মশলা আছে যেখানে একটু আগুনের স্ফুলিঙ্গ হলে সে বিস্ফোরিত হয়ে যায়, তাকে আর কন্ট্রোল করা যায় না। এটার নাম ইয়ত। 5 আগস্টে কি হয়েছে? 5 আগস্টে ইয়তের উচ্ছ্বাস, আবেগ সবকিছু এত গভীরভাবে বিস্ফোরিত হয়েছে, দুনিয়ার কামান, বন্দুক, ট্যাঙ্ক, গোলাবারুদ, AK-47 কোনো কিছুই ওই যৌবনের উত্তালের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তাহলে ছাত্র শিবিরের তোমাদের প্রতি আমাদের অ্যাডভাইস থাকবে, প্লিজ
My dear brothers, save your youth. Do not violate Quran. Never violate it. If you violate it, your life will be in danger. If you destroy yourself, you are destroying the nation. If you compromise with yourself, ultimately you will compromise with the prospect of the nation. আমার ছেলে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমার পরিবারের স্বপ্ন নষ্ট হয়ে যায়। আমার ছেলে কোনো কারণে যদি রাতের অন্ধকারে পর্দার বিধানের সঙ্গে কম্প্রোমাইজ করে জীবনকে ভিন্ন পথে পরিচালিত করে, আলটিমেটলি আমি বাবা, আমার স্ত্রী কিংবা তার মা সবার স্বপ্ন আস্তে আস্তে বিলীন হয়ে যায়। কিন্তু আমরা জাতিগতভাবে যে স্বপ্ন দেখি, এই স্বপ্নের জন্য টকবগে যুবক দরকার। জাতিগতভাবে যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আনকম্প্রোমাইজ পার্সোনালিটি সম্পন্ন টকবগে তরুণের প্রয়োজন। এই তরুণ কোথা থেকে আসবে? আমাদের বিবেচনায় বাংলাদেশকে সেভ করতে গেলে, ফার এন্ড ফার্দার দিতে গেলে টকবগে তরুণের একটা মাত্র সেন্টার আছে, এটার নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর বাকি যারা যেভাবে আছে, they are not protecting their youth, they are not saving their life, they are not saving their power. মানুষের মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদন হয়, এই শক্তি উৎপাদনের জায়গা কখনো ডিস্ট্রয় করা যাবে না, কখনো কম্প্রোমাইজ করা যাবে না। ইট ইজ দি প্রোটেকশন। এই জায়গা ফয়সাল ভাই আগে বলে গেছে না যে একটা স্কিল হলো নিজেকে সেভ করা। স্বাস্থ্য ভালো না যে যুবকের, শরীর ভালো না যে যুবকের, সে করবে কি দেশের জন্য? কতটুকু যাবে সে? পারবে না। তো আমি তোমাদেরকে লম্বা বক্তৃতা না বিশেষ করে দিচ্ছি আমার প্রথম কথা, যেভাবে শুরু করেছিলাম, ইউ আর আওয়ার ড্রিম, ইউ আর আওয়ার ড্রিম বয়েজ। We want to see our dream has been translated to your activities. And what is the dream? Is to restructure the nation. How to restructure the nation? Only the political leaders know. বলতো এক নামে সারা দুনিয়াতে চিনে বাংলাদেশের সায়েন্টিস্ট, অ্যাটমিক এনার্জি কমিশন আছে, মামলা করি আমি। অ্যাটমিক এনার্জি কমিশন যে সবকে এস্টাবলিশ করা হয়েছিল, পরমাণু শক্তি কমিশন, এই পরমাণু শক্তি কমিশন বাংলাদেশে এখন আর কোনো পরমাণু বিজ্ঞানী নাই যিনি সারা দুনিয়াতে এই প্রতিষ্ঠানকে পরিচালিত করতে পারে। এই ধরনের কোনো লোক বাংলাদেশে আপাতত নাই। কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশনে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন বাংলাদেশে অ্যাটমিক সায়েন্টিস্টের জন্য। তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন সারা দুনিয়াতে পারমাণবিক যত কিছু উৎপাদন করতে হয় তার জন্য বাংলাদেশে নতুন করে এমন সায়েন্টিস্ট তৈরি হবে, বিদেশে যাইতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে বাংলাদেশে। সব টেকনোলজি যা কিছু আছে, ওটার একটা মামলা করি আমি একজনের পক্ষ হয়ে, যা কিছু আছে যত টেকনোলজি সব ইম্পোর্ট, নাথিং প্রডিউসড ইন বাংলাদেশ। আচ্ছা বলো, কারেন্ট দরকার, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, জাতি হিসেবে পরমাণু বিজ্ঞানী নাই। পরমাণু বিজ্ঞানী না থাকলে অ্যাটমিক এনার্জি কমিশনটা কেন বিশ্ববিদ্যালয়গুলোতে কেন পড়ানো হচ্ছে? এর মানে কি? দিস নেশন cannot solve this problem. We cannot solve our problem. আজকে যে দেখছি আমি কারেন্ট নাই, আজকে যে দেখছি আমি গ্যাস নাই, গ্যাস কোথা থেকে আসবে? Who will produce the gas? How to produce the gas? How to fulfill the demand of the nation? কারা করবে? কোথা থেকে করবে? রাজনৈতিক বক্তৃতা দিয়ে ফুলফিল করা যায়, কিন্তু ন্যাশনাল ক্রাইসিস কোনোদিন সলভ করা যায় না। দেখো ভারতের সঙ্গে, ভারতকে তো খালি গালিগালাজ করো, তোমরাও করো, আমরাও করি, সকলেই করি, এইটা তো আবেগের কথা, ইমোশনের কথা। কিন্তু ভারতের সায়েন্স এবং টেকনোলজি যে পর্যায়ে গিয়েছে, কেউ যদি গুগলে যাও, সিলিকন ভ্যালি সিটি আছে একটা, সিলিকন ভ্যালি সিটি, প্রথমবার গিয়ে দেখি ফেসবুক, গুগল, একটা কি আছে, তিনটার অফিস এক জায়গায়। এই অফিস হলো ক্যালিফোর্নিয়া। তো আমাকে ধরে নিয়ে গেল ওই অফিসে। আমাদের এই ভাই ফেসবুকে একটা বেশি চাকরি করে, আমাকে বলবো যে আসেন আপনাকে ভিডিও করে দেখাবো ফেসবুকের অফিস। গেলাম ফেসবুকের অফিসে,
গিয়া দেখি শত শত মানুষ কাজ করতেছে, কোনো ডেস্ক নাই, টেবিল নাই, একজনের পা উপর দিকে, একজনের পা নিচের দিকে, একজনের খাইতেছে, একজনের কোনো ড্রেস নাই, কোট নাই, কিছু নাই। এটাই একটি ফেসবুকের সিস্টেম। তো এগুলো করছে, সেখানে গেলাম, একটু কয়েক কিলোমিটারের ভিতরে ফেসবুক, আমার যতটুকু ধারণা মনে হয় এই টেলিফোনটার নাম কি, আইফোন, ফেসবুক, আইফোন, গুগল, এগুলোর অফিস একটু জায়গা নেই। ভিতরে গিয়ে দেখি যত টেকনিশিয়ান সিনিয়র লেভেলে আছে, অলমোস্ট 70-80% ওয়ার্কার্স আর ভারতীয় নাগরিক। আমি আমার ভাইকে বললাম, বাঙালি দেশে আমার দেখা হয়, ভাই 2 ছাড়া করবো, তুমি ভারতের কথা কথা করো, ভারতকে কমপ্লিট করার মতো যোগ্যতা লাগবে না? লাগবে। এটা কোথা থেকে আসবে? কারা করবে? 100 জন লোক যদি ফেসবুকে এই সাবকন্টিনেন্ট থেকে কাজ করে, তার মধ্যে 50 জন লোক যদি তুমি বাংলাদেশকে দিতে পারো, তখন ধরে নিবা বাংলাদেশ ইজ গোয়িং টু বি সুপার ইনফ্রাস্ট্রাকচারাল কান্ট্রি। কিন্তু তা তো পাচ্ছি না। ডেভেলপমেন্ট দেখো, থার্ড টার্মিনাল হয়েছে, ওটাও এক নম্বর থার্ড। তোমরা গিয়ে যদি দেখো কেউ এয়ারপোর্টে তৃতীয় টার্মিনাল হয়েছে, তৃতীয় টার্মিনাল করেছে বাংলাদেশ, জাপান। এই টার্মিনালের কাজ করতে গিয়ে টেকনোলজি দিয়েছে জাপান, জনবল দিয়েছে জাপান। বাংলাদেশের কোন কোম্পানি এবং বাংলাদেশের বড় কোন কর্তৃপক্ষ তৃতীয় টার্মিনাল বানানোর জন্য যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি ওয়ালা কোন কোম্পানি বাংলাদেশে নাই। লোক মেট্রো রেল, who constructed metro rail? পদ্মা সেতু, who constructed পদ্মা সেতু? আমি তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বলছি, কান্ট্রিকে রিস্ট্রাকচার করতে গেলে সবসময় সংগ্রাম করতে হয় না। সংগ্রাম শেষ, রাজনৈতিক জায়গায় আছে। ছাত্র শিবিরের জায়গা থেকে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো, আমার ধারণা দুনিয়ার মানুষ যে যাই হোক, ছাত্র শিবিরের এই টকবগে তরুণদেরকে কেউই অস্বীকার করতে পারবে না। এই জায়গায় কোন পরে তোমরা দেখবা, চুক্তি করি এক লোক বিভিন্ন রাজনৈতিক দল করে, মেয়ে বিয়ের সময় ভালো কথা বোঝে না, এমনি ছাত্র শিবিরকে বকাবকি করে বড় দেবে। কিন্তু যে মেয়ে বিয়ে দেওয়ার সময় আসে, ছাত্র শিবিরের একটা লোক খুঁজো আমার মেয়েকে বিয়ে দিতে। কেন খুঁজে? মনে করে এই লোকগুলো সমাজে চরিত্র হানিকর হয়। এই জন্য আমি তোমাদেরকে কনক্লুশন করে শেষ করে দিচ্ছি। আমি যা বললাম তার 1 নম্বর কথা হলো, ইউ আর আওয়ার ড্রিম। তোমরাই আমাদের স্বপ্নের বাস্তব। 2, এই নেশনকে রিবিল্ড করতে হবে। যেভাবে নেশন চলছে, এটা ফকিরানা স্রোতে, এইভাবে কোনো জাত দাঁড়াতে পারে না। 3, রাজনীতি একমাত্র লিডারশিপ না, রাজনীতির বাইরে সায়েন্স, টেকনোলজি, কমিউনিকেশন, এই সমস্ত ব্যাপারে গভীর লিডারশিপ তৈরি করতে না পারলে কোনোদিনই রাজনৈতিক রেটরিক দিয়ে রাষ্ট্রকে বেশি দূর আগানো যায় না। 4, এই শ্রেণীর মানুষ যদি তৈরি হয়, তবে আমার বিবেচনায় ছাত্র শিবির ছাড়া বাংলাদেশে এই শ্রেণীর লোক তৈরি করার মতো আর কোন ছাত্র সংগঠন বাজারে প্রচলিত নাই। নাও মাই ডিয়ার ব্রাদার্স, মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, বাচ্চারা যখন বড় হয় তখন সংযোগ করে কথা বলতে হয়। যাদের বাচ্চা হয়েছে, একটু বড় হয়েছে, যাদের বয়স 10-12 বছর হয়েছে, তারা তার অভিজ্ঞতা অর্জন করেছে। আমার সন্তানকে বললেও আমাকে খুব রিকোয়েস্ট করে বলতে হয়, কারণ হি হ্যাজ এ পার্সোনালিটি। আমার সন্তানকে যদি আমি বলি এটা পড়ো না, সেটাও আমি তাকে বুঝিয়ে বলতে হয়, কারণ হি অলরেডি গ্রোন আপ, হি হ্যাজ পার্সোনালিটি, হি হ্যাজ ওয়ার্ক। এরকম একজন পুরুষ মানুষকে কনভিন্স করে বলতে হয়, এলোমেলো করে বলতে হয় না। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা তোমাদেরকে অনুরোধ ছাড়া এবং ইন্সপিরেশন ছাড়া আর কিছু করতে পারবো না। বাট হোয়াট উই থিঙ্ক, প্লিজ
Do not destroy your youth. It's my request. I always become very anxious to see my son's future. My son's future regarding his health, regarding his mental health, regarding his youth, and regarding his preparation for the nation. Same thing we expect from you. We want to see you are protecting your youth, at the same time, you are protecting yourself from the nation. তোমার মতো লোক, তোমাদের মতো লোক যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে না পারে, তাহলে বাংলাদেশের ক্রাইসিস কোনোদিনই মোকাবেলা করা সম্ভব হবে না। আমি তোমাদেরকে এই কথা বলে চলে যাই। আমার বয়স হয়ে গেছে এখন 47 বছর। আমরা একটা মোটামুটি পরিণত বয়সে সমাজের অনেক কিছু আমরা দেখি, কিন্তু সবকিছু সলভ করতে পারি না। মাঝে মাঝে নিজেরাও যোগ্য মনে হয়। এই জন্য যোগ্য মনে হয় যে দেখলাম, বুঝলাম, কিন্তু সলভ করতে পারলাম, এই জন্য যোগ্য মনে হয়। এইরকম নেতা নিশ্চয়ই দুনিয়াতে আছে যারা মহা ক্রাইসিস মোকাবেলা করতে পারে। লাস্ট 5 আগস্টে বাংলাদেশের ছাত্র শিবিরের ভাইরা যে মহা ক্রাইসিস মোকাবেলা করেছে, এরপরে ঠান্ডা মাথায় দেশ গঠনের কাজে তারা যদি লাগে, আমার ধারণা এই বড় ক্রাইসিস মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। এবং সেই জন্যই তোমাদেরকে সম্ভবত তারা এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে, প্লিজ টেক প্রিপারেশন, প্লিজ টেক প্রিপারেশন। আর বাংলাদেশের পক্ষ হয়ে বিদেশি যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তাদের মধ্যে ভালো লোক না হলে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করা যায় না। দেশের স্বার্থ সংরক্ষণ করতে গেলে বিদেশি চুক্তি করতে যেতে হয়। ওই চুক্তি সম্পর্কে ভালো ধারণা না থাকলে দেশের স্বার্থ রক্ষা করা যায় না। We need brilliant minds, we need creative minds, we need active leadership, we need pathfinder, we need students like you to come up and see the nation. আর যদি তোমরা, আমার ধারণা, এক্সপেকটেশনের কথাটা বলে যাচ্ছি, যদি তোমরা নিজেদের ইয়তটাকে প্রোটেক্ট করতে পারো, এট দ্য সেম টাইম প্রিপারেশন নিতে পারো, আমি দেখতে পাই আগামী 20 বছর পরে এই দেশে ইসলামিস্টরা এই দেশকে উন্নতির চরম শিখরে আরোহণ করবে ইনশাআল্লাহ। You are the leaders and you are our dream, and we are your forefathers and we are expecting you to go. And ইনশাআল্লাহ এরকম একটা পরিবেশ তৈরি হোক, এই প্রত্যাশা রেখে তোমাদের সবাইকে বড় মাপের মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। चाहिए